আসসালামু আলাইকুম। আমরা ইংলিশ ক্লাস 8 এর ইংলিশের আমরা প্রথম লেসনে আছি এখনো। সো আমরা আগের দিন কিন্তু পড়ছিলাম এখানে এ গ্লিমস অফ আওয়ার কালচার, মানে এক নজরে আমাদের যে সংস্কৃতি এটা নিয়ে কথা বলছিলাম। তো এই জায়গাতে আমার মনে হয়েছিল যে আই থিঙ্ক আমার একটা মানে স্পেলিং এ একটু মিস্টেক করছিলাম, ইথনিক। ওকে, এই ইথনিক মানে হচ্ছে আমাদের কি বলতো, এখানে এথনিক মানে হচ্ছে আপনার এখানে সম্প্রদায় বোঝায়, এখানে জাতি বা সম্প্রদায়। ওকে, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি আর কি। যাই হোক, আমরা আজকে যেটা পড়বো এখানে যে আপনার ট্রান্সলেশন অফ হাসান রাজাজ সংস। লোকে বলে বলে রে ওহ দেশে। বুঝছেন ব্যাপারটা? মানে হাসান রাজা লোকে বলে বলে রে ওহ দে, মানে তারা অনুবাদ এইটা মানে লোকে বলে বলে রে একটা আছে না, গান আছে না, এরকম টাইপের আর কি বিষয় দিয়ে। যাই হোক, মানে আমরা এই গানটা পড়বো এখানে এবং একটু বোঝার ট্রাই করবো যে এই গানটা কি বলছে এখানে। ঠিক আছে ব্যাপারটা? একটু মিনিং সহকারে পড়বো ইনশাল্লাহ। তো সবাই একটু আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি এবং সাথে থাকা বেল আইকনে আমরা ক্লিক করে দেবো, যাতে করে সবার আগে আমরা ভিডিওগুলো পেয়ে যাই। আর অবশ্যই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে আর কি। ওকে। ও, দেশে মাই হাউস ইজ নো গুড, মানে এখানে কি বলা আছে এখানে বলুন তো? দেশে, ও দেশে তারা বলে মাই হাউস ইজ নো গুড, এখানে মানে আমার ঘর কি ভালো না আর কি। বুঝছেন ব্যাপারটা? ওরা বলে আমার ঘর কি না ভালো না এখানে। ঠিক আছে, তাহলে মাই হাউস মানে আমার ঘর ইজ নো গুড আর কি, ভালো না। ঠিক আছে, বাট হোয়াট ক্যান আই বিল্ড। দেখুন, হোয়াট ক্যান, বিল্ড মানে হচ্ছে আমাদের নির্মাণ করা এখানে, উইথ নাথিং হেয়ার এখানে। কিন্তু বাট কিন্তু হোয়াট ক্যান আই বিল্ড মানে হচ্ছে আমি এখানে কিছুই না দিয়ে কি নির্মাণ করতে পারি। মানে আপনার এখানে এই ঘরটাতে কিছুই না দিয়ে কি নির্মাণ করতে পারি, এটা বলছে, প্রশ্ন করছে এখানে। ওকে, হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, বাট নাথিং হেয়ার এখানে। বুঝছেন ব্যাপারটা? তো আমাদের এখানে এটা হবে এখানে, কিন্তু আমি এখানে কিছুই না দিয়ে কি নির্মাণ করতে পারি। আই উইল, এখানে দেখুন আপনার এখানে যদি আয়ের পর এরকম ডাবল এল থাকে এখানে, এটা আই উইল বলতে হবে এখানে। কি বলতে হবে? আই উইল ইরেট অ্যাট হোম। দেখুন, ইরেট মানে কি জানেন? ইরেট মানে হচ্ছে আমাদের খাড়া করা, কি করা, খাড়া বা সিধা করা। বুঝছেন ব্যাপারটা? আই উইল ইরেট ইরেট এ হোম। ওকে, আই উইল ইরেট এ হোম মানে কি আমি একটি বাড়ি তৈরি করব বা এখানে একটা বাড়ি খাড়া করব। ঠিক আছে ব্যাপারটা? আই উইল ইরেট এ হোম মানে আমি একটা বাড়ি কি করবো, তৈরি করবো বা খাড়া করবো এখানে। ইরেট মানে কি খাড়া করা বা নির্মাণ করা এখানে। এখানে অর্থটা দাঁড়াবে কি নির্মাণ, তার ইরেট মানে কি নির্মাণ করা এখানে, বুঝালো? বুঝছেন? ইট হাউ লং উইল আই ট্রুলি সে। তো ইট হাউ লং, হাউ লং উইল আই ট্রুলি সে, সরি ট্রুলি স্টে। হ্যাঁ, এটা মানে কি এখানে কি তবুও, এখানে it মানে হচ্ছে তবুও আর কদিন থাকবো সত্যি, মানে সে কদিন দুনিয়াতে বাঁচবে এটা বলছে। হাউ লং, হ্যাঁ, হাউ লং উইল আই ট্রুলি সে মানে আমি সত্যি কদিন আর বাঁচবো। বুঝছেন ব্যাপারটা? ইয়েট তবুও, ইয়েট মানে কি তবুও, হাউ লং মানে কতদিন বাঁচবো এরকম বোঝাতে হাউ লং আমাদের এখানে আসে, কিন্তু একটা সময় বুঝাতে আমাদের হাউ লং আসে, এটা গ্রামেটিক্যাল একটা পার্ট। তাহলে আমাদের এখানে হাউ লং উইল আই ট্রুলি স্টে মানে তবুও আমি কদিন কি সত্যি কদিন বাঁচবো এখানে, এটা বুঝাচ্ছে এখানে। আই গেস ইনটু দ্য মিরর। আই গেস, গেস মানে কি বলুন তো? এখানে গেস মানে হচ্ছে আমাদের এখানে স্থির দৃশ্য, স্থির দৃষ্টি। এখানে এই যে গেজ মানে কি স্থির দৃষ্টি, এগুলো একটু মিনিং গুলো লিখে রাখবেন। আই গেস, আই গেস ইনটু দ্য মিরর, মিরর মানে হচ্ছে আয়না। ঠিক আছে, আয়না বা দর্পণ যেটা বলে এখানে। তো আই গেস মানে স্থির দৃশ্য দেয় এখানে, ইনটু দ্য মিরর মানে কি বলছে এখানে, এটা অর্থ হবে কি আমি আয়নার দিকে তাকাই। কি করি এখানে? আমি আয়নার দিকে তাকাই। নোটিসিং, নোটিসিং দ্য স্ট্রেঞ্জ, স্ট্রেন্ট অ্যাট গ্রে ইন মাই হেয়ার। এখানে এই যে দেখুন আপনার এখানে স্ট্রেন্ট, এটা কিন্তু স্টার্ন না, কিন্তু স্ট্রেন্ট। হ্যাঁ, স্ট্রেন্ট মানে কি? স্ট্রেন্ট মানে হচ্ছে তীরভূমি এখানে। ঠিক আছে, যেখানে আপনি ওই বসবাস করেন বা তীরভূমি, তীর্ণভূমি যেটা বোঝায় এখানে। স্ট্রেন্স মানে কি তীর্ণ। আমি এর একটা মানে ভালো মিনিং একটা বের করি। স্ট্রেন্স মানে কি, স্ট্রেন্ট মানে কি এখানে অ্যাকচুয়ালি দেখি ট্রান্সলেশন কি বলে এটা। আমরা একটু সবগুলো বিষয় যদি একটু ভালো করে বুঝি, তাহলে কিন্তু ইংলিশ আমাদের কাছে খুব বেশি মানে মেজরিটি হবে না আর কি। STRNDS, স্ট্রেন্স মানে কি জানেন তো? সুতা বা স্ট্রেন্স মানে সুতা বুঝাবে এখানে, তৃণভূমি বুঝাবে এখানে। আমরা এটার মিনিং কি এখানে দেওয়া যাবে? তো আমরা যদি ডিকশনারিতে দেখি এখানে স্ট্রেন্স মানে কি এখানে তৃণভূমি। দেখুন তৃণভূমি, স্ট্রেন্স ব্যাংক বলা যাবে এখানে। ওকে, আচ্ছা, যাই হোক, স্ট্রেন্স মানে কি তৃণভূমি, আমরা এটাই পড়বো এখানে। আচ্ছা, তীরবর্তী যে ভূমিগুলো আর কি, এটা বুঝাবে। হুম, আচ্ছা, তৃণভূমি হচ্ছে ঘাসপালা এরকম টাইপের কিছু একটা বুঝাবে, তাই না? আচ্ছা, নোটিসিং দ্য স্টেন্স অফ গ্রে ইন মাই হেয়ার, এখানে এটা মানে বুঝাচ্ছে এখানে আপনার যে আমার চুলের মতো ধূসর স্ট্যান্ড লক্ষ্য করো এখানে, মানে মানে আপনার এখানে যে এই যে আপনার যে
সময় বাড়ার সাথে সাথে মানুষের কি একটু যে গ্রে বা ধূসর বর্ণের চুল কিন্তু হয়ে যায় এখানে। তো এই কথাগুলো বলছে এখানে, নোটিসিং দ্য স্টেন্স অফ গ্রে ইন মাই হেয়ার, এখানে আমার চুলের মতো ধূসর স্ট্যান্ড লক্ষ্য করা, মানে স্ট্যান্ড মানে তৃণভূমি, মানে অর্থাৎ এই যে আপনার ঘাসগুলো যেগুলো এখানে বোঝাচ্ছে, ওই ঘাসগুলোকে চুলের মতো ধূসর হওয়ার কথা বলছেন। ওকে, থিঙ্কিং অফ দিস, থিঙ্কিং অফ দিস মানে কি নাকি আমি হচ্ছে এভাবে এই ভেবে, মানে কি ভেবে এখানে এই যে চুলগুলো যে আমাদের গ্রে হচ্ছে এখানে এই ভেবে হাসান রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং। ওকে, ডুয়েলিং মানে হচ্ছে বাস করা এখানে, ডুয়েলিং মানে কি এখানে বাস করা এখানে। তো এখানে এটা মানে বুঝাবে এখানে যে হাসান রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং, মানে হাসান রাজা কখনো আবাস নির্মাণ করেনি এখানে, মানে এই ভেবে এখানে এইভাবে হাসান রাজা কখনো আবাস নির্মাণ করেনি। আচ্ছা, হোয়ার উইল আল্লাহ টেক হিম, হোয়ার উইল আল্লাহ টেক হিম, এখানে এটা 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 অর্থ কি বুঝাবে এখানে যে আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবে। হোয়ার উইল আল্লাহ টেক হিম, আল্লাহ তাকে কোথায় নেবে এখানে। ওকে, হোয়ার মানে কোথায়, উইল যাবে এখানে, আল্লাহ টেক হিম মানে কোথায় নিয়ে যাবে আল্লাহ, এটা বলছে এখানে। আচ্ছা, হোয়ার উইল হি ফাইন্ড রেস, হ্যাঁ, হোয়ার উইল হি ফাইন্ড রেস মানে অর্থাৎ আপনার এখানে এটা বুঝাবে এখানে কোথায় সে বিশ্রাম পাবে এখানে, মানে সে তাকে আল্লাহ কোথায় নিয়ে যাবে এবং কোথায় সে বিশ্রাম পাবে এটা বুঝাচ্ছে এখানে। ওকে, হোয়ার উইল আল্লাহ টেক হিম মানে আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবে, হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট মানে সে কোথায় বিশ্রাম খুঁজে পাবে এখানে। ওকে, আচ্ছা, দিস আনসার্টেইনলি, আনসার্টেই, হ্যাঁ আনসার্টেইনটি, আচ্ছা, অনির্দিষ্ট করে বোঝার জন্য আমাদের কি বুঝে এখানে সার্টেইন, এখানে মানে নির্দিষ্ট, অনির্দিষ্ট যে আনসার্টেইন এখানে। ওকে, আচ্ছা, ব্রিংস হিম টু টিয়ার এখানে, হিজ আনসার্টেইনটি ব্রিংস টু টিয়ার এখানে, এটা মানে বুঝাবে কি কি বলুন তো, মানে এই যে আনসার্টেন মানে হচ্ছে আপনার এখানে যে অনিশ্চয়তা, এখানে বুঝাবে কি বুঝাবে এখানে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাকে কাদায় এখানে। টিয়ার মানে এখানে কাদানো, বুঝছেন পরে টিয়ার মানে কি কাদানো এখানে। দিস আনসার্টেনটি ব্রিংস হিম টু টিয়ার এখানে, তাকে এই অনিশ্চয়তায় তাই কি করে এখানে ব্রিংস হিম টু টিয়ার মানে তাই কাদায় এখানে, তাই কি করে কাদায় এখানে। আচ্ছা, ইফ অনলি হাসান রাজা হ্যাড নন হিজ ডে, কি বলছে এখানে, ইফ অনলি হাসান রাজা, হাসান রাজা হ্যাড নন হিজ ডে এখানে, মানে এটা অর্থ বলছে হাসান রাজা যদি তার দিনগুলো জানতেন এখানে, মানে এই যে তার শেষ দিনগুলো, মানে অর্থাৎ আপনার এখানে যখন তার বয়স মানে আল্লাহ তাআলা তাকে নিয়ে নেবে আর কি, সেই দিনগুলো বিষয়ে সে যদি জানতো আর কি, হি উড হ্যাভ পেইন্ট হিজ রুম ইন ভাইব্রেন্ট, এটা হিউজ অর্থ বুঝাবে এখানে। ওকে, এটা মানে হচ্ছে রং আর কি। ওকে, ভাইব্রেন্ট মানে কি, মানে প্রাণবন্ত করা এখানে, কি করবে এখানে প্রাণবন্ত করা বা স্পন্দনশীল করবে এখানে। হুম, তাহলে এটার অর্থটা হচ্ছে আপনার এরকম হবে এখানে যে আপনার তিনি তার যে এই যে ঘরগুলো আছে এখানে, হ্যাঁ, হি উড হ্যাভ পেইন্ট, সে কি করবে এখানে পেইন্ট করবে হিজ রুম, তার রুমগুলো ইন ভাইব্রেন্ট হিউজ। ওকে, মানে প্রাণবন্ত করবে এখানে বা এখানে স্পন্দনশীল করবে রঙে, রঙে স্পন্দনশীল, মানে সে যদি জানতো যে তাকে কোথায় নিয়ে যাবে শেষমেশ, তাহলে তার যে মানে তার যে ঠিকানাটা যে ঘরটা থাকবে এখানে, সেই ঘরটা কি করতো এখানে সে মানে ভাইব্রেন্ট করতো এখানে, হ্যাঁ, ভাইব্রেন্ট হিউজ মানে এখানে রঙে প্রাণবন্ত করতো বা এখানে স্পন্দনশীল করতো এখানে। ওকে, তাহলে এটার অর্থটা এরকম দাঁড়াবে এখানে যে তিনি তার ঘরগুলোকে কি প্রাণবন্ত রঙে রাঙাতেন এখানে। ঠিক আছে ব্যাপারটা। ও, দে সে মাই হাউস ইজ নো গুড, দে সে মাই হাউস ইজ নো গুড, ও ওরা বলে আমার ঘর ভালো না এখানে, আবার বলছে বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, মানে কিন্তু আমি এখনো কিছুই না দিয়ে তা কি নির্মাণ করতে পারি, মানে ব্যাপার হচ্ছে আপনার এখানে ওই আবার আগের কথাটা বলছে এখানে, বাট বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার এখানে, মানে কিন্তু আমি এখানে কিছু না দিয়ে কি তা নির্মাণ করতে পারি, এটা বুঝাচ্ছে এখানে। যাই হোক, আমরা এখানে এই কবিতাটা একটু পড়বো ভালো করে। তো এরপরে আমাদের যে বিষয়টা আছে এখানে যে আমরা এই কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো এখানে, কি বলা আছে দেখুন তো। লিসেন, লিসেন টু, এখানে আমরা এখানে এখান থেকে এই জিনিসটা দেখি এখানে। আচ্ছা, যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন একটু তাদের প্রতি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু আপনার ইয়া করবেন এখানে, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন এগুলো, ঠিক আছে। আচ্ছা, আমি এটা কোড হাউস থেকে নিচ্ছি, আপনি চাইলে অ্যাপস থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। তো লিসেন টু ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট অ্যাজ featured in the film এশিয়া অ্যান্ড সাং বাই মোস্তফা জামাল আব্বাসি অ্যান্ড দ্য কি ফিরদাউস রহমান এখানে। ওকে, তো এখানে আমাদের কি বলছে এখানে, তো এখানে বলা আছে আপনার এখানে,
ইন্টারনেট থেকে একটা যে আপনি এশিয়া, হ্যাঁ, ফিল্ম এশিয়া এবং সং বাই মুস্তাফিজুর রহমান, এই গানগুলো আপনাকে ভাওয়াই গানগুলো একত্র বলছে, শুনতে বলছে আর কি, ঠিক আছে, ইন্টারনেট থেকে আর কি। এই যে আপনার এখানে যে যার হচ্ছে আপনার এখানে যে গাইছে সে নাম হচ্ছে মোস্তফা জামান আব্বাসী এবং কি ফেরদাউসি রহমান, এখানে বুঝছেন ব্যাপারটা, এটা ভাওয়াই গানগুলো শুনতে বলছে এদের। তো প্রথম আমাদের যে কোশ্চেনগুলো আছে, হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফ্লক মিউজিক জেনারেট মেনশনড ইনটু দ্য পেজ, এখানে তো আমরা এখান থেকে কোশ্চেনগুলো দেখবো এখানে। হোয়াট আর দ্য সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফ্লক মিউজিক জেনার মেনশন ইনটু দ্য পেজ, এখানে মানে পাঠের উল্লেখ্য বাংলাদেশে কিছু লোকগানের ধারা উদাহরণ দিতে বলছে এখানে, হ্যাঁ। এক্সাম্পলস অফ বাংলাদেশি ফ্লক মিউজিক জেনারেস জেনরেস, এখানে জেনরেস মানে এখানে আপনার এখানে জেনরেস করা মানে কি বলুন তো এখানে, জেনরেস মানে কি এটা আমি তো জানি না, জেনরেস, GENRES, ওকে, জেনরেস মানে কি দেখি একটু, GENRES, তো জেনরেস না, জেনরেস মানে হচ্ছে আমাদের ধরন আর কি, ওকে, জেনরেস মানে কি ধরন, ঠিক আছে। সো আমাদের এখানে মানে বাংলাদেশের গানের ধরনগুলো উল্লেখ করতে বলছে এখানে, বা ধারণা বা ধারা আর কি বলছে এখানে। তো এক্সাম্পল অফ দ্য বাংলাদেশি ফ্লক মিউজিক জেনরেস মেনশন ইনটু দ্য পেজ আর দ্য, এখানে এর বলা আছে এখানে পল্লী গীতি বলা আছে এখানে, তারপরে ভাটিয়ালি বলা আছে এখানে, ওকে, জারি বলা আছে এখানে, হ্যাঁ, শাড়ি বলা আছে, গাম্ভীরা আছে এখানে, লালন গীতি বলা আছে এখানে, এগুলো আমরা অলরেডি পড়ছি এখানে। সেকেন্ড কোশ্চেন আমাদের যেটা বলা আছে এখানে, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ফ্লক মিউজিক্স, হ্যাঁ, কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে আপনার এখানে লোকগান ব্যবহৃত যন্ত্রপাতি কিভাবে ভূমি এবং পরিবেশের সাথে সম্পর্কিত বলছে এখানে। হাউ আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ফ্লক মিউজিক, মানে আপনার এই যে ফ্লক মিউজিক মানে যে লোকগান যেগুলো আমাদের গাই, সেগুলোতে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা এখানে, ইউজ ইন ফ্লক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে এগুলো কিভাবে কানেক্টেড কার সাথে বলুন তো এখানে, ল্যান্ড মানে ভূমি এবং কি আমাদের এনভায়রনমেন্টের সাথে। এখানে দেখুন, দিস দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ফ্লক মিউজিক আর মেড ফ্রম দ্য এনিম্যাল স্কিন, মানে আমাদের এখানে যে আপনার পশু পাখির যে চামড়া, ব্যাম্বো, ওকে, আবার কালাবাস, এই যে লাউ, লাউ দেখবেন না, লাউ দিয়ে কিন্তু আপনার কিন্তু যে একতারা নাকি বাজে বানায় আর কি। দিস সাউন্ড আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে ক্যাম ফ্রম, মানে এখানে বলছে এখানে আপনার লোকগানের যন্ত্র তো পশুর চামড়া, বাঁশ এবং কি লাউ দিয়ে তৈরি, এই যন্ত্র থেকে তো উৎপন্ন শব্দ মাটির সাথে কি গভীরভাবে সম্পর্কিত, এখানে ডিপলি বলছে, ঠিক আছে। হোয়াট হ্যাপেন্স টু ফ্লক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটি অ্যান্ড ভিলেজ চেঞ্জ, মানে আপনার এখানে যে যখন মানুষ শহরে স্থানান্তরিত হয় তখন গ্রাম পরিবর্তিত হয়, তখন লোকসঙ্গীতের কি ঘটে এখানে, মানে যখন মানুষ গ্রাম থেকে শহর যায় তখন আপনার এখানে এই লোকসঙ্গীতের কেমন পরিবর্তন হয় এখানে। অ্যাজ পিপল মুভ টু সিটি অ্যান্ড ভিলেজ চেঞ্জ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ফ্লক মিউজিক স্টার্ট টু ফেড স্লোলি, এখানে তখন আমাদের কি হয় এখানে, এই যে ঐতিহ্যবাহী যে আমাদের এখানে লোকসঙ্গীতগুলো আছে এগুলো কি বলুন তো আপনার এখানে ধীরে ধীরে হারিয়ে যায় এখানে, হ্যাঁ, ফেড মানে কি হারিয়ে যাওয়া, স্লোলি ধীরে ধীরে হারিয়ে যায় এখানে, ঠিক আছে ব্যাপারটা। 3 নম্বর কোশ্চেন আমরা অ্যান্সারটা এখানে পেয়ে গেলাম। How is Bangladeshi folk music is still present in the mainstream media despite its আচ্ছা, despite of কি despite it কি বলে এখানে, ডিসিপ্লিন বলেছে, ওকে। সো আমরা একটু এই বিষয়টা একটু দেখবো আমরা এখানে। ডিক্লাইন, এটা আমাদের ডিক্লাইন, সরি, হ্যাঁ ডিক্লাইন এখানে, হ্যাঁ DECLIN, হ্যাঁ ডিক্লাইন। তো আমাদের এটা অর্থ এখানে বুঝাচ্ছে এখানে এরকম যে আপনার যে হাউ ইজ বাংলাদেশি ফ্লক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন দা মেইন স্ট্রিম মিডিয়া, মানে যদিও এখনো আমাদের কি হচ্ছে বলতো আপনার এখানে যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেগুলো আছে এখানে, মানে আপনার বাংলাদেশের যে মূলধারার মিডিয়াগুলো আছে এখনো কিন্তু এগুলো উপস্থিত হচ্ছে ডিসপাইট ইট ডিক্লাইন এখানে, ওকে। তাহলে বলছেন বাংলাদেশের লোকসঙ্গীত বিলুপ্তির পর থাকা সত্ত্বেও কিভাবে মূলধারার মিডিয়াকে এখনো উপস্থিত এখানে বলছে এখানে, ডিসপাইট ইটস ডিক্লাইন বাংলাদেশি ফ্লোক মিউজিক স্টিল ফাইন্ড ইট প্লেস ইন দ্য মেইন স্ট্রিম ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যালবাম, এখানে এটা আমরা বই থেকেই পড়ছি অলরেডি এখানে। তো বিলুপ্ত থাকা সত্ত্বেও কি বলছে এখানে যে ডিসপাইট দ্য ডিক্লাইন, ডিক্লাইন মানে কি বিলুপ্ত হয় এখানে, বাংলাদেশি ফ্লক মিউজিক ফাইন্ড ইট প্লেস ইন দ্য মেইন স্ট্রিম ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যালবাম, এখানে বাংলাদেশের লোকসঙ্গীত এবং মূলধারার চলচ্চিত্র সঙ্গীত অ্যালবামে তার জায়গা কিন্তু এখনো ধরে রেখেছে, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে পরের যে বিষয়টা দেওয়া আছে এখানে এটা আপনাকে করতে হবে, এখানে বলছে ডিসকাস ইন দ্য গ্রুপ অ্যান্ড, মানে আপনার কি বলছে এখানে রাইট দ্য প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিকস, মানে আপনাকে একটা গ্রুপে ভাগ হয়ে কি করতে বলছে, ডিসকাস গ্রুপে ডিসকাস করতে বলছে এবং রাইট একটা লিখতে বলছে প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিকস,
আপনাকে এখানে যে টপিকসটা দেওয়া আছে এখান থেকে একটা আপনাকে প্যারাগ্রাফ লিখতে বলছে এখানে। হাউ হ্যাজ বাংলাদেশি ফ্লক মিউজিক চেঞ্জ ওভার দ্য ইয়ার, মানে আমাদের প্রত্যেক বছরে কিভাবে বাংলাদেশি মিউজিকটা চেঞ্জ হচ্ছে এখানে, ওকে। অ্যান্ড ইট হোয়াট ইজ ইট ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে, মানে আপনার এই যে এই জিনিসটা মানে কিভাবে আপনার হচ্ছে বা আপনার জীবনে মানে এভরিডে এবং আপনার যে এখানে কালচার বা সংস্কৃতিতে প্রত্যেক দিন প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা করতে বলছে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে দলগতভাবে আপনার আলোচনা করতে বলছে এবং এই অনুচ্ছেদটা পড়ে আপনার জীবনের যে ধারাতে এটা যে ইম্পর্টেন্ট এটা আপনাকে ব্যাখ্যা করতে বলছে এখানে। তো আপনি একটু প্লিজ এটা ব্যাখ্যা করে দেবেন, বা আপনার এখানে চাইলে নিজের মতো ওই যে আপনার এখান থেকে এই প্যাসেজ থেকেই আপনি একটা কি প্যারাগ্রাফ বানাতে পারেন এখানে, যে এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এখানে আপনার এই যে এটা আই থিঙ্ক এখান থেকে, ঠিক আছে ব্যাপারটা? তো এখান থেকে আপনি প্যাসেজ বানাতে পারেন এখানে। সো এটা নিজের কাজ, একটু নিজেরা করবেন, আশা করি পারবেন এটা। তো এখানে এরপরে আমাদের যে বিষয় এখানে বলছে ডি নাম্বার, যে দ্য ফলোইং সেন্টেন্স ডিসক্রাইব দ্য লাইফ অফ হাসান রাজা বাট আর নট ইন কারেক্ট অর্ডার, মানে আপনার এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলছে এখানে এই যে জাত এখানে, ওকে। আপনি এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করবেন, এখানে কি করবেন, এখানে এগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে, আপনাকে করতে হবে কি এখানে যে আপনার এটা সাজায় লিখতে হবে একটু হাসান রাজা বিষয়। তো এইটা সাজা লেখার জন্য আপনাকে হাসান রাজা বিষয়ে কিন্তু আপনাকে ডিপলি জানতে হবে এখানে, যে হাসান রাজা বিষয়ে তার জন্ম মৃত্যু, তারপরে সে কখন কি কালেক্ট করছে, কি করছে না করছে সবকিছু জানতে হবে এখানে, ওকে। সো আপনারা এটা নিজেরা ট্রাই করেন এবং না পারলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন, ইনশাল্লাহ আমি এটা আপনাদের সলভ করে দেবো, ওকে। তারপর নেক্সট টিউটোরিয়ালে লেসন 2 নিয়ে আলোচনা করবো, নকশি কাঁথা নিয়ে আলোচনা করবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।